হ্যালো সবাইকে, ওয়েলকাম টু WBPSC ওয়ালা। আশা করি সবাই খুব ভালো আছো, সবার পড়াশোনা খুব ভালো করে চলছে। তো আজকে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট সেশন বা ইনফরমেশন নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট নিউজ। সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কোস্টাল গার্ড শুধুমাত্র এটাই প্রুভ করলো না যে কোস্টাল গার্ড শুধু ভারতের অঞ্চলে যে সমুদ্র সিজগুলো রয়েছে সেইগুলোকে কন্ট্রোল করে, তারা কিন্তু রীতিমতো ভারতীয় অঞ্চলে যে ওয়াটার ওয়েজ পড়ে সেইগুলোকে কিন্তু রুল করে। পাকিস্তান বা পাকিস্তানের ম্যারিটাইম সিকিউরিটি বা পাকিস্তানের নৌবাহিনী যদি মনে করে যে তারা ভারতের ওয়াটারওয়েজে ঢুকে আমাদের ফিশারম্যানকে আটক করে নিয়ে চলে যাবে, তাহলে কিন্তু এই ইনসিডেন্টের পরে তারা অন্তত দুবার ভাববে এটা করতে গেলে। তার কারণ 19 নভেম্বর এরকম একটা নিউজ ইন্ডিয়ান কোস্টাল গার্ড তাদের যে টুইটার হ্যান্ডেল রয়েছে সেখানে কিন্তু দেয় যে পাকিস্তান ম্যারিটাইম সিকিউরিটি 7 জন আমাদের যারা ফিশারম্যান রয়েছে তাদেরকে আটক করে এবং তাদেরকে কিন্তু পাকিস্তানে নিয়ে চলে যেতে চায়। কিন্তু ইন্ডিয়ান কোস্টাল গার্ড সঙ্গে সঙ্গে খবর পেয়েছে এবং তারা কিন্তু রওনা দিয়ে দিয়েছিল এবং টানা 2 ঘন্টা কিন্তু চেজ হয়। ইন্ডিয়ান কোস্টাল গার্ডের যে শিপ ছিল তারা পাকিস্তানি ম্যারিটাইম যে শিপ ছিল সেটাকে কিন্তু টানা 2 ঘন্টা চেস করে এবং 2 ঘন্টা টানা এই উত্তেজনার পরে পাকিস্তানের যে ম্যারিটাইম সিকিউরিটি রয়েছে তারা বলে যে ভাই মাফ করো, এবং তারা মাথা নত করে এবং এই 7 জন যারা ফিশারম্যান রয়েছে তাদেরকে কিন্তু আবার আমাদের কাছে ফিরিয়ে দেয়। তো এই জিনিসটাই আজকে তোমাদের সাথে একটুখানি আমি ডিসকাস করে নেব। তাহলে এই যে টান যে উত্তেজনার যে খবর সেটি হয়েছে কোথায়, তাহলে মাথায় রাখবে এটি কিন্তু হয়েছে গুজরাটের যে এলাকাটা রয়েছে যেটাকে আমরা রান অফ কচ্ছ বলি, তো সেই জায়গাতে কিন্তু এটা হয়েছে। সেখানে ইন্ডিয়ান যে কোস্টাল গার্ড রয়েছে তারা একটা মেসেজ পায়, তারা একটা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইন্ডিয়ান ফিশার বোট বলতে পারো। তো ইন্ডিয়ান ফিশার বোটের কাছ থেকে একটা মেসেজ পায়, দুপুর নাগাদ একটা মেসেজ পায়, সেটা হচ্ছে যে তাদেরকে আটক করেছে পাকিস্তানের যে ম্যারিটাইম বোট রয়েছে, ম্যারিটাইম শিপ রয়েছে, তারা আটক করেছে। এই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান কোস্টাল গার্ড তাদের যে শিপ রয়েছে সেটাকে নিয়ে কিন্তু বেরিয়ে পড়ে এবং টানা 2 ঘন্টা সেটাকে চেস করে এবং এই পাকিস্তানের যে ম্যারিটাইম সিকিউরিটি রয়েছে তাদেরকে পারসুয়েট করে যে এটা আমাদের ওয়াটার এরিয়াস, আপনারা এরকম করে আমাদের ওয়াটার এরিয়াসে প্রবেশ করে আমাদের ফিশারম্যানকে নিয়ে যেতে পারবে না। এবং এই 2 ঘন্টার টান উত্তেজনার পরে এই পাকিস্তান ম্যারিটাইম সিকিউরিটি কিন্তু আমাদের যে 7 জন যারা ফিশারম্যান রয়েছে তাদেরকে কিন্তু আবার আমাদের কাছে ফিরিয়ে দেয়। তাহলে এই জিনিসটা হয়েছে কোথায় সেটা একটুখানি তোমাদের আলোচনা আগে করে নি, তার কারণ এটার কিন্তু একটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স রয়েছে। তাহলে তোমরা এই রিজনটাকে দেখতে পাচ্ছ, এই রিজনটা কিন্তু খুবই একটা ডিসপিউটেড রিজন ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে। 1965-এ যখন ইন্ডিয়া পাকিস্তান ওয়ার হয় তখনও কিন্তু এই রিজনটা মেন কেন্দ্রবিন্দুতে থাকে, মেন ফোকাসে থাকে, সেটা হচ্ছে স্যার ক্রিক রিজন। আচ্ছা, এই স্যার ক্রিক রিজনে যাওয়ার আগে তোমাদেরকে আগে একটুখানি আমি এর প্রেক্ষাপটটা হিস্ট্রিটা বলি। আচ্ছা, 1947-এর আগে এই যে তোমরা দেখতে পাচ্ছ দুটো রিজিয়ন, এখানে দুটো রিজিয়ন আছে, একটা হচ্ছে কচ্ছ এবং আরেকটা হচ্ছে সিন্ধ। এই দুটো রিজিয়ন 1947-এর আগে কিন্তু বোম্বে প্রেসিডেন্সিতে অন্তর্ভুক্ত থাকে। ব্রিটিশ ইন্ডিয়ার বোম্বে প্রেসিডেন্সির আন্ডারে কিন্তু এটি অন্তর্ভুক্ত থাকে। কিন্তু 1947-এ দুটো দেশের স্বাধীনতার পরে কচ্ছ চলে আসে গুজরাটের অঞ্চলে এবং সিন্ধ চলে যায় কিন্তু পাকিস্তানে। আচ্ছা, 1914 সালে পাকিস্তান দেখায় একটা এগ্রিমেন্ট সই করা হয়েছিল যেটাকে তারা বলে ডাকে বোম্বে রেজলিউশন। এই বোম্বে রেজলিউশনের প্যারাগ্রাফ 9 এবং প্যারাগ্রাফ 10-এ তারা একটা ডকুমেন্ট দেখায় এবং ডকুমেন্ট দেখিয়ে বলে এই যে স্যার ক্রিক যে অঞ্চলটা রয়েছে, স্যার ক্রিক কোন অঞ্চলটা? স্যার ক্রিক হচ্ছে এই যে কচ্ছ এবং সিন্ধকে যে ডিভাইড করছে, এই যে দেখতে পাচ্ছ একটা স্মল স্ট্রিপ অফ এরিয়া রয়েছে, একটা স্মল স্ট্রিপ অফ ওয়াটারওয়েজ রয়েছে, এটাকে বলা হচ্ছে স্যার ক্রিক। তো পাকিস্তান বলে যে এই স্যার ক্রিকটা তাদের আন্ডারে পড়ছে। এই যে তোমরা সবুজ যে
লাইনটা দেখতে পাচ্ছ, এই সবুজ লাইনটা পাকিস্তান বলছে যে এটা আমাদের ওয়াটারওয়েজে পড়ছে এবং স্যার ক্রিকের যে অঞ্চলটা রয়েছে এটা কিন্তু পুরোপুরি আমরা রুল করব। কিন্তু ইন্ডিয়া মানে যে স্যার ক্রিকটা কিন্তু তাদের অঞ্চলে পড়ছে এবং এই যে লাল যে লাইনটা দেখছো, এই লাল লাইনটা কিন্তু ইন্ডিয়া মনে করে যে এটা হচ্ছে তাদের বর্ডার, পাকিস্তান মনে করে এটা হচ্ছে তাদের বর্ডার। তো দেখতে পাচ্ছ যে পাকিস্তান কিন্তু প্রায় অনেকটাই কিন্তু বর্ডারকে গ্রাস করতে চাইছে, কিন্তু ইন্ডিয়া কিন্তু এটা মানে না, ইন্ডিয়ান সরকার কিন্তু এটি মানে না। তো এই অঞ্চলে কিন্তু প্রায় যারা আমাদের ফিশারম্যান রয়েছে তারা কি হয়, এই অঞ্চলে ফিশিং করে এবং দেখো ফিশিং করতে করতে হয়তো তারা হয়তো পাকিস্তান ওয়াটারওয়েজে চলে যায়, বা অনেক সময় পাকিস্তান কি এই সবুজ লাইনটাকেই মনে করে যে তাদের ওয়াটারওয়েজ, এবং আমাদের অনেক ফিশারম্যানকে তারা কিন্তু ডিটেন বা আটক করে নেয়। তো এইবারও কিন্তু তাই ঘটেছিল যে ফিশারম্যানের যে বোটটা রয়েছে তারা হয়তো কোনো কারণে স্যার ক্রিকের অঞ্চলটায় চলে যায় এবং তারা হয়তো সেখান থেকে এই যে পাকিস্তানের যে ম্যারিটাইম সিকিউরিটি বোর্ডটা ছিল তারা হয়তো এই ফিশারম্যানদেরকে আটক করে। আমরা ইন্ডিয়ান ফিশারম্যানকে সেফ রাখার জন্য কিন্তু আরো পদক্ষেপ নিয়েছি। কি পদক্ষেপটা নিয়েছি, এই যে আমরা যে অঞ্চলটাকে বর্ডার রিজিয়ন মানি, এই অঞ্চলের 10 নটিক্যাল মাইলস, 10 নটিক্যাল মাইলসকে আমরা কিন্তু ঘোষণা করেছি নো ফিশিং জোন। মানে এই অঞ্চলে কিন্তু ফিশিং করা যাবে না, যাতে ফিশারম্যানরা সেফ থাকে, যাতে ফিশারম্যানরা বারবার আটক না হয়। কিন্তু যাই হোক না কেন, দেখো একটা সমুদ্রের ব্যাপার, সমুদ্রে তো আমি ম্যাপ নিয়ে ঘুরতে পারবো না, বা সমুদ্রে যে সমস্ত ঝড় বা বৃষ্টি হচ্ছে বা হয়তো মাছের আশায় সেই ফিশারম্যানরা হয়তো কোনো কারণে এই অঞ্চলটায় চলে এসেছিল। তো এই জিনিসটা কিন্তু পুরোপুরি তোমাদেরকে আগে বুঝতে হবে যে স্যার ক্রিক অঞ্চলটা কি রিজিয়ন। তাহলে মোটামুটি তোমাদের আমি কিন্তু আলোচনা করলাম যে স্যার ক্রিক এই যে রিজিয়নটা রয়েছে এটা কিন্তু একটা ওয়াটারওয়েজ। ইন্ডিয়া পাকিস্তানের যে কাচ রিজিয়নটা রয়েছে সেই কাচ রিজিয়নের ছোট্ট কিন্তু একটা ওয়াটারওয়েজ হচ্ছে এই স্যার ক্রিক অঞ্চলটা। এই স্যার ক্রিক যে অঞ্চলটা রয়েছে এখানে কিন্তু দুটো দেশের দুটো বর্ডার। পাকিস্তান বলছে যে এই যে সবুজ যে কালারের অঞ্চলটা এটা হচ্ছে আমার, ইন্ডিয়া বলছে না এই যে লাল যে তোমরা সিম্বলটা দেখছো এটা হচ্ছে তোমাদের, তোমাদের কিন্তু এই অঞ্চলটা না। তো এই স্যার ক্রিকটা কিন্তু মাথায় রাখবে স্ট্র্যাটেজিক্যালি ন্যাচারাল রিসোর্সে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এবং এখন তো সিকিউরিটি রিজনেও খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। কেন হয়েছে আমি একটু পরে আসছি। তো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে যে স্যার ক্রিক যে অঞ্চলটা রয়েছে সেটা কিন্তু আমাদের রান অফ কাচ এবং যে পাকিস্তানের যে সিন্ধ অঞ্চলটা রয়েছে সেটাকে কিন্তু ভাগ করছে, এবং একটা স্মল ওয়াটারওয়েজ, দেখো তোমরা কিলোমিটারটা কতটা কম, মানে 96 কিলোমিটারের একটা কিন্তু স্ট্রিপ ওয়াটারওয়েজ তোমরা কিন্তু বলতে পারো। তো আগে যখন ব্রিটিশরা কিন্তু ভারতে ছিল, তো এই অঞ্চলটাতে সেই সময় কোনো ডিসপিউট হয়নি, তার কারণ এটি বোম্বে প্রভিন্সেসে পড়তো। কিন্তু 1947 এর ইন্ডিপেন্ডেন্সের পরে এই দুটো অঞ্চলকে ভাগ করা হয় এবং এই স্যার ক্রিক নিয়ে কিন্তু ডিসএগ্রিমেন্ট শুরু হয়। এবং স্যার ক্রিক কেন এত ইম্পর্টেন্ট, আমি কেন বারবার এই স্যার ক্রিকের কথা বলছি, দেখো স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আমি পরে আসছি। ইন্ডিয়ান ফিশারম্যানদের জন্য কিন্তু এটা খুব মূল্যবান একটা জায়গা। কেন, তার কারণ জাপানিজ থ্রেড ফিন ব্রিম, বা এটাকে তোমরা বলতে পারো হচ্ছে জাপানি লাল মাছ, এটা কিন্তু শুধুমাত্র এই অঞ্চলেই পাওয়া যায় এবং বিশ্বাস করা হয় এই যে স্যার ক্রিক যে অঞ্চলটা রয়েছে এটা কিন্তু এশিয়ার ওয়ান অফ দ্য মোস্ট লার্জেস্ট ফিশিং গ্রাউন্ড। অনেক রকমের মাছ, বা এই যে তোমরা রেয়ারেস্ট অফ রেয়ার মাছটাকে এখানে দেখতে পাচ্ছ, এটাকে জাপানিজ বলতে পারো যে লাল মাছ কিন্তু এটিকে বলা হয়। তো তাছাড়াও এই যে স্যার ক্রিক অঞ্চলটা রয়েছে এখানে কিন্তু অনেক ধরনের ন্যাচারাল রিসোর্সেস রয়েছে, অনেক ধরনের হাইড্রোকার্বন গ্যাস, সেল গ্যাস, অয়েল কিন্তু এই রিজিয়নটা রয়েছে। তো অনেক সময় কি হয়, পাকিস্তান ইন্ডিয়ান যারা গভর্নমেন্ট রয়েছে তারা অয়েল এক্সপ্লোরেশন বা ন্যাচারাল গ্যাস এক্সপ্লোরেশনের কিন্তু কাজ করে, তখনও কিন্তু এদের মধ্যে আবার ডিসএগ্রিমেন্ট হয়, তখনও কিন্তু একে অপরের একটা কিন্তু একটা ডিসপিউট দেখা যায়। তাছাড়া মাথায় রাখবে যে এই অঞ্চলটা 26/11 পরে কিন্তু অনেকটা ডিসপিউটেড হয়ে গেছে। কেন, তার কারণ মনে করা হয় 26/11 যখন পাকিস্তান থেকে জঙ্গিরা ঢোকে ইন্ডিয়াতে, সেই সময় বলা হয় যে এই অঞ্চলটা থেকেই কিন্তু ঢোকা হয়। এই যে অঞ্চলটা তোমরা দেখতে পাচ্ছ, এই অঞ্চলটা থেকেই কিন্তু তারা ঢোকে। এই সিন্ধ যে প্রভিন্সটা রয়েছে, এই সিন্ধ প্রভিন্সটা থেকেই অ্যারাবিয়ান সি তে কিন্তু তারা ইন্ডিয়াতে ঢোকে। তো এটা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হয়ে আমাদের দাঁড়িয়েছে। আমাদের 26/11 পরে এই যে অঞ্চলের সিকিউরিটি সেটা কিন্তু আরো বেড়ে গেছে,
এবং এই ক্ল্যাশটা কিন্তু বারবার ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে দেখাই যাচ্ছে। যদি তোমরা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ারের একটুখানি আমি ডেটাটা দেখাই তোমাদের, হ্যাঁ এই যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার যদি তোমরা ডেটা দেখো তাহলে প্রায় তোমরা দেখতে পারবে যে প্রায় অ্যাটলিস্ট এই 1 জুলাই 2024, এই 1 জুলাই 2024 থেকে তোমরা দেখতে পারবে যে 2011 জনকে কিন্তু কাস্টাডিতে নেওয়া হয়। তার মানে যারা ইন্ডিয়ান ফিশারম্যান হয়েছে তারা হয়তো কোনো কারণে ফিশিং করতে গিয়ে এই স্যারক্রিক অঞ্চলে চলে যায় এবং স্যারক্রিক অঞ্চল থেকে যারা পাকিস্তানের ম্যারিটাইম সিকিউরিটির দায়িত্বে রয়েছে, পাকিস্তানি যেগুলো বোটগুলো রয়েছে আর কি, নেভির বোটগুলো রয়েছে, তারা কিন্তু প্রায় 211 জন ভারতীয়দের কিন্তু আটক করেছে। অ্যাজ পার দ্য লাস্ট লিস্ট এক্সচেঞ্জ অন 1 জুলাই 2024, পাকিস্তান অ্যাকনলেজ করেছে কিন্তু এটা যে 2011 জন 211 ইন্ডিয়ান্স বিলিভ টু বি ইন্ডিয়ান ফিশারম্যান যাদেরকে কিন্তু আটক করা হয়েছে, যার মধ্যে গুজরাট রিজিয়ন থেকে 139টা ফিশারম্যান কিন্তু রয়েছে, 139টা ফিশারম্যান কিন্তু রয়েছে। কিন্তু এটি এবারে কিন্তু সম্ভব হয়নি, তার কারণ এবারে ইন্ডিয়ান কোস্টাল গার্ড তৎপর ছিল এবং ইন্ডিয়ান কোস্টাল গার্ড কিন্তু এবারে একদমই পিছু হাঁটেনি এবং ইন্ডিয়াকে কিন্তু এখন আর পিছু হাঁটানো যাবেও না। যদি ভাই তুমি ইন্ডিয়াকে যদি কোনো সময় ইন্ডিয়াতে প্রবেশ করো বা ইন্ডিয়ান নাগরিকের গায়ে হাত দাও তাহলে কিন্তু ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভিও কিন্তু ছেড়ে কথা বলবে না। এবং এইখানেও কিন্তু ইন্ডিয়া এটাই করে দেখিয়েছে। কি হয়েছিল তোমাদেরকে একটুখানি বলি। নভেম্বর 17 তারিখে ইন্ডিয়ান কোস্টাল গার্ডের একটা শিপ যার নাম হচ্ছে আগ্রিম, তারা পেট্রোল করছিল এই রিজিয়নটাতে, মানে এই যে স্যারক্রিক যে অঞ্চলটা রয়েছে সেখানে কিন্তু পেট্রোল করছিল। প্রায় দুপুর নাগাদ পেট্রোল করতে করতে দুপুর নাগাদ তারা একটা ডিস্ট্রেস কল পায়, একটা ইন্ডিয়ান ফিশিং বোট ছিল, যার নাম হচ্ছে কাল ভৈরব। এই কাল ভৈরবের কাছ থেকে তারা কিন্তু একটা ডিস্ট্রেস সিগন্যাল পায় যে পাকিস্তান ম্যারিটাইম সিকিউরিটির যে ভেসেল রয়েছে, বোট রয়েছে, তারা 7 জন ইন্ডিয়ান ফিশারম্যানকে আটক করে নিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে খবর পাওয়ার পরেই এই ইন্ডিয়ান কোস্টাল গার্ডের একটা প্রমুখ শিপ যার নাম হচ্ছে আগ্রিম, তারা কিন্তু বেরিয়ে পড়ে এই যে পাকিস্তানের যে ভেসেলটা ছিল বা পাকিস্তানের যে ম্যারিটাইম সিকিউরিটির যে ভেসেলটা ছিল, বোটটা ছিল, সেটির নাম হচ্ছে নুসরাত। এই নুসরাতকে কিন্তু প্রায় 2 ঘন্টা ধরে চেস করে এবং তারা চেজের পরে অনেক সময় মানে একটা বলতে পারো যে সিনেমার ক্লাইম্যাক্সের মতন নুসরাতও তার স্পিড বাড়াচ্ছে, নুসরাতও বিভিন্ন ডাইরেকশনে যাচ্ছে, কিন্তু আমাদের যে ইন্ডিয়ান কোস্টাল গার্ডের যে শিপ আগ্রিম তারাও কিন্তু পিছু হাঁটছে না এবং টানা 2 ঘন্টায় টান উত্তেজনার পরে কিন্তু ইন্ডিয়ান কোস্টাল গার্ড এই যে পাকিস্তানের যে ভেসেল ছিল নুসরাত, তাদেরকে কনভিন্স করে যে আপনারা আমাদের এলাকায় রয়েছেন, আমাদের এলাকা থেকে এরকম করে আমাদের ফিশারম্যানকে আপনারা নিয়ে যেতে পারবেন না। এবং পরবর্তীকালে যে পাকিস্তানের যে নৌবাহিনী রয়েছে তারা এগ্রি করে যে ঠিক আছে আমরা তাদেরকে ফিরিয়ে দেব। এবং খুবই বলতে পারো যে তোমাদেরকে ফরচুনেট আমরা এবং খুবই হ্যাপি মুভমেন্ট এটা আমাদের, সেটা হচ্ছে যারা ইন্ডিয়ান কোস্টাল গার্ড রয়েছে তারা কিন্তু 7 জন ফিশারম্যানকে রেস্কিউ করে। এই 7 জন ফিশারম্যানই কিন্তু খুব ভালো মেডিকেল কন্ডিশনে রয়েছে, তাদের উপরে কিন্তু কোনো রকম অত্যাচার করা হয়নি। এবং এই জিনিসটা কিন্তু আবার আমাদেরকে বোঝাচ্ছে যে স্যারক্রিক অঞ্চলটা কতটা স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট। তার কারণ পাকিস্তান কিন্তু এখন যে বর্ডার অঞ্চলটা রয়েছে সেই বর্ডার অঞ্চল থেকে পেরিয়ে কিন্তু আমাদের অঞ্চলে চলে আসছে এবং আমাদের ফিশারম্যানদেরকে কিন্তু আটক করছে। যে ইন্ডিয়ান কোস্টাল গার্ড ঠিক সময়ে ঠিক জায়গায় ছিল, এই জন্য তারা কিন্তু এই চেষ্টা করতে পারলো। যদি তারা সঠিক সময়ে না আসতো তাহলে হয়তো এই 7 জন ফিশারম্যানকে আমরা আবার হারাতাম। তো এটার পরে কিন্তু একটা ইন্টারনাল কমিটি গঠন করা হয়। এই ইন্টারনাল কমিটিতে ইন্ডিয়ান কোস্টাল গার্ড, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান ইন্টেলিজেন্স, ইন্ডিয়ান গভর্নমেন্ট থাকবে। তারা কিন্তু দেখবে যে এই কাল ভৈরব কি করে যে পাকিস্তানের যে ম্যারিটাইম ভেসেল আছে নুসরাত, তারা কি করে এটিকে আটক করলো। এবং একটা দুঃখের খবরও আছে, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান ফিশার যে বোটটা ছিল, সেই বোটটা কাল ভৈরব, সেটা কিন্তু খুবই আহত হয়েছে এবং সেটা কিন্তু পুরোপুরি ডুবে গেছে। সে বোটটা কিন্তু পুরোপুরি ডুবে গেছে, পুরোপুরি তছনছ হয়ে গেছে। কিন্তু খুশির খবর হচ্ছে এটাই যে 7 জন যে আমাদের ফিশারম্যান ছিল তাদেরকে কিন্তু আমরা ফিরিয়ে আনতে পেরেছি এবং তাদের যে মেডিকেল কন্ডিশন সেটা কিন্তু স্টেবল আছে। কিন্তু কাল ভৈরব
যে ফিশারম্যানদের বোটটা ছিল সেটা ড্যামেজ হয়েছে এবং ইনসিডেন্টে কিন্তু পুরোপুরি ডুবে গেছে। ওকে, তো এই মোটামুটি কিন্তু আমাদের ছিল আজকের সেশনটা, যে আবারও কিন্তু আমাদের যে ওয়াটারওয়েজ রয়েছে সেটা কিন্তু আমরাই কন্ট্রোল করব। যদি অন্য কেউ কন্ট্রোল করতে চায় তাহলে তাদেরকে তাদের পজিশন আমরা বুঝিয়ে দিতে পারবো। ঠিক আছে, চলো, আশা করি তোমরা একটা ইনফরমেশন পেলে। পরবর্তীকালে এরকম ইনফরমেশনের জন্য আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।